খাওয়া দাওয়ার পর দুটো ব্যাপার হলো। এক, বাচ্চারা অরূপবাবুকে ধরে বসলো, তাকে অন্তত একটা গল্প বলতেই হবে। তাতে অরূপবাবু বললেন, মুখে মুখে বানিয়ে গল্প পড়ার অভ্যাস তার নেই, তবে তিনি তার নিজের ছেলেবেলার একটা মজার ঘটনা বলবেন। ছেলেবেলায় অরূপবাবুরা থাকতেন বাঞ্ছারামপুর। তার যখন 5 বছর বয়স, তখন তাদের বাড়ি থেকে একটি দামি ট্যাগ ঘড়ি চুরি হয়ে যায়। চোর ধরার জন্য অরূপবাবুর বাবা বাড়িতে এক কুলোঝাড়া ডেকে আনেন। এই কুলোঝাড়া একটা কাঁচিকে চিমটের মতো ব্যবহার করে তাই দিয়ে একটা কুলোকে শূন্যে তুলে ধরে, তার উপর মুঠো মুঠো চাল ছুঁড়ে মন্ত্র পড়ে বাড়ির নতুন চাকর নটবরকে চোর বলে ধরে নেয়। অরূপবাবুর মেজ কাকা যখন নটবরের চুলের মুঠি ধরে তার পিঠে একটা কিল বসাতে যাবেন, ঠিক সেই সময় ট্যাগ ঘড়িটা বেরিয়ে পড়ে একটা বিছানার চাদরের তল থেকে। হাততালির মধ্যে গল্প শেষ করে অরূপবাবু বাড়ি যাবেন বলে মনে করে চেয়ার ছেড়ে উঠতেই 4-5টি ছেলে মেয়ে চেঁচিয়ে উঠল, দাঁড়ান দাঁড়ান, যাবেন না, যাবেন না। তারপর তারা দৌড়ে গিয়ে যে যার ঘর থেকে অমলেশ মৌলিকের লেখা 7খানা নতুন কেনা বই এনে তার সামনে ধরে বললেন, আপনার নাম লিখে দিন, নাম লিখে দিন। অরূপবাবু বললেন, আমি তো ভাই বইয়ে নাম সই করি না। কখনো করিনি, আমি এগুলো নিয়ে যাচ্ছি, প্রত্যেকটাতে একটা করে ছবি এঁকে দেব। তোমরা পরশু বিকেলে 4:30টার সময় আমার হোটেলে এসে বইগুলো নিয়ে যাবে। যাদের বই তারা আবার সবাই হাততালি দিয়ে উঠল। সইয়ের চেয়ে ছবি ঢের ভালো, অনেক ভালো। অরূপবাবু স্কুলে থাকতে 2বার ড্রয়িংয়ে প্রাইজ পেয়েছিলেন। সেই থেকে যদিও আর আঁকেননি, কিন্তু একদিন অভ্যেস করে নিলে মোটামুটি যা হোক একটা এঁকে দেয়া যাবে না? যাবে বইকি। পরদিন শনিবার ভোরবেলা অরূপবাবু তার ডট পেন আর বইগুলো নিয়ে বেরিয়ে পড়লেন। নুলিয়া বস্তির দিকে গিয়ে দেখলেন সেখানে দেখে দেখে আঁকবার মতো অনেক জিনিস আছে। ঘণ্টা খানিকের মধ্যেই তার কাজ শুরু হয়ে গেল। একটা বইয়ে আঁকলেন কাঁকড়ার ছবি, একটাতে আঁকলেন 3টে ঝিনুক পাশাপাশি বালির ওপর পড়ে আছে, একটাতে আঁকলেন 2টো কাক, একটাতে মাছ ধরার নৌকো, একটাতে নুলিয়ার বাড়ি, একটাতে নুলিয়ার বাচ্চা, আর শেষটায় আঁকলেন চোঙ্গার মতো টুপি পরা একটা নুলিয়া মাছ ধরার জাল বুনছে। রবিবার বিকেলে ঠিক 4:30টার সময় তার হোটেলে এসে ঝুনি, পিন্টু, চুমকি, শান্তনু, বাবুন, প্রসেনজিৎ আর নবনীতা যে যার বই ফেরত নিয়ে ছবি দেখে ফুর্তিতে লাফাতে লাফাতে চলে গেল। সেদিন রাত্রে বিছানায় শুয়ে অরূপবাবু হঠাৎ বুঝতে পারলেন যে তার মনের খুশির ভাবটা চলে গিয়ে তার জায়গায় একটা দুশ্চিন্তার ভাব বাসা বেঁধেছে। আমি অমলেশ মৌলিক, এই কথাটা যদিও তিনি একটি বারও কারোর সামনে উচ্চারণ করেননি, তবুও তিনি বুঝতে পারলেন যে যেই কাজটা তিনি এই 3 দিন ধরে করছেন সেটা একটা বিরাট ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই না। পরশু মঙ্গলবার সকালে আসল মৌলিক ভূমি এসে পৌঁছাবেন। অরূপবাবু এই কদিনেই এই কটি ছেলে মেয়ে এবং তাদের বাবা মা মাসি পিসির কাছে যে আদর যত্ন ভক্তি ভালোবাসা পেলেন, তার সবটুকুই আসলে ওই মঙ্গলবার জেনে আসছেন তারই প্রাপ্য। মৌলিক মশাইয়ের লেখা যেমনই হোক না কেন, এদের কাছে তিনি একজন হিরো। তিনি যখন সশরীরে এসে পৌঁছাবেন এবং সিভিউ হোটেলের ম্যানেজার বিবেক রায় যখন সগর্বে সেই খবরটি প্রচার করবেন, তখন যে কি একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হবে সেটা ভাবতেই অরূপবাবুর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। তার পক্ষে কি তাহলে একদিন আগে পালানোটাই বুদ্ধিমানের কাজ হবে? না হলে মঙ্গলবার সকাল থেকে রাত্রির অবধি তিনি করবেনটা কি? গা ঢাকা দেবেন কি করে? আর সেটা না করতে পারলে এরা তাকে ছাড়বে কেন? ভণ্ড জোচ্চোর বলে তার পিঠের ছাল চামড়া তুলে দেবে না? সন্ডামার্কা সাহিত্যিক কি হয় না? আর পুলিশের ভয় তো আছেই। এ ধরনের ধাপ্পাতে জেল টেল হয় কি না সেটা অরূপবাবুর জানা নেই, তবে হলে তিনি আশ্চর্য হবেন না। বেশ কয়েকটি বড় ধরনের অপরাধ যে তিনি করে ফেলেছেন তাতে কোনো সন্দেহ নেই। দুশ্চিন্তায় ঘুম না হওয়ার ভয়ে অরূপবাবু একটু ঘুমের বড়ি খেয়ে ফেললেন, কিন্তু শেষ পর্যন্ত অরূপবাবু মঙ্গলবার রাতের ট্রেনেই যাওয়াটা স্থির করলেন। আসলে অমলেশ মৌলিককে একবার চোখের দেখা দেখে যাওয়ার লোভটা তিনি কিছুতেই সামলাতে পারলেন না।
সোমবার সকালে নিজের হোটেলেই খোঁজ করে তিনি গত মাসের যুগান্তরের সেই সংখ্যাটি পেয়ে গেলেন, যাতে অমলেশ মৌলিকের ছবি ছিল। সরু গোঁফ, কোকড়া চুল, মোটা ফ্রেমের চশমা, এসবই আছে। তবে মিলের মাত্রাটা ঠিক বুঝতে গেলে আসল মানুষটাকে চোখের সামনে দেখতে হবে, কারণ ছাপা পরিষ্কার নয়। যেটুকু বোঝা যাচ্ছে তা থেকে তাকে চিনে নিতে কোনো অসুবিধে হবে না। অরূপবাবু স্টেশনে যাবেন, শুধু চাক্ষুষ দেখা নয়, সম্ভব হলে দুটো কথাও বলে নেবেন ভদ্রলোকের সঙ্গে। এই যেমন, আপনি মিস্টার মৌলিক না? আপনার ছবি দেখলাম সেদিন কাগজে, আপনার লেখা পড়েছি, বেশ ভালো লাগে, ইত্যাদি। তারপর তার মালপত্র স্টেশনে রেখে অরূপবাবু শহর ছেড়ে বেরিয়ে যাবেন। কোনো একটা দেখা হয়নি। মন্দির থেকে সন্ধে নাগাদ ফিরে সোজা স্টেশনে গিয়ে ট্রেনে চাপবেন। গা ঢাকা দেবার এর চেয়ে ভালো উপায় আর নেই। মঙ্গলবার পুরী এক্সপ্রেস এসে পৌঁছালো 20 মিনিট লেটে। যাত্রী নামতে শুরু করেছে। অরূপবাবু একটা থামের আড়ালে দাঁড়িয়ে প্রথম শ্রেণীর দুটো পাশাপাশি বগির দিকে লক্ষ্য করলেন। একটা দরজা দিয়ে দুজন হাফ প্যান্ট পরা বিদেশি পুরুষ নামলেন। তারপর একটা স্থূলকায় মারোয়ারি। আরেকটি দরজা দিয়ে একটি বৃদ্ধা হাতে হাত ধরে নামলো একটা সাদা প্যান্ট পরা যুবক। যুবকের পেছনে একটি বৃদ্ধ, তার পেছনে, হ্যাঁ, কোনো ভুল নেই, ইনিই অমলেশ মৌলিক। অরূপবাবুর সঙ্গে চেহারার মিল আছে ঠিকই, তবে পাশাপাশি দাঁড়ালে যমজ বলে মনে হবার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। মৌলিক মশাইয়ের হাইট অরূপবাবুর চেয়ে অন্তত 2 ইঞ্চি কম, আর গায়ের রং অন্তত 2 পোঁচ ময়লা। বয়সটাও হয়তো সামান্য বেশি, কারণ জুলপিতে দিব্যি পাক ধরেছে, যেটা অরূপবাবুর এখনো হয়নি। ভদ্রলোক নিজের সুটকেস নিজেই হাতে করে নেমে একটা কুলিকে হাঁক দিয়ে ডাকলেন। কুলির সঙ্গে সঙ্গে অরূপবাবু এগিয়ে গেলেন। আপনি মিস্টার মৌলিক না? ভদ্রলোক যেন একটু অবাক হয়ে অরূপবাবুর দিকে ফিরে ছোট করে মাথা নেড়ে বললেন, হ্যাঁ। কুলি সুটকেসটা মাথায় চাপিয়েছে। এছাড়া মাল রয়েছে অরূপবাবুর কাঁধে, একটা ব্যাগ এবং একটি ফ্লাস্ক। তিনজনে গেটের দিকে রওনা দিলেন। অরূপবাবু বললেন, আমি আপনার বই পড়েছি, কাগজে আপনার পুরস্কারের কথা পড়লাম, আর ছবিও দেখলাম। ও, আমি সিভিউতে উঠেছি। আপনি কি সিভিউতে উঠেছেন? অমলেশ মৌলিক এবার যেন আরও অবাক এবং খানিকটা সন্দিগ্ধভাবে অরূপবাবুর দিকে চাইলেন। অরূপবাবু মৌলিকের মনের ভাবটা আন্দাজ করে বললেন, সিভিউয়ের ম্যানেজার আপনার একজন ভক্ত, তিনি খবরটা রটিয়েছেন। ও, আপনি আসছেন শুনে ওখানকার অনেক ছেলে মেয়েরা উদ্গ্রীব হয়ে আছে। ও, লোকটা এত কম কথা বলে কেন? তার হাঁটার গতিও যেন কমে আসছে। কি ভাবছেন ভদ্রলোক? অমলেশ মৌলিক এবার একদম থেমে গিয়ে অরূপবাবুর দিকে ফিরে বললেন, অনেকে জেনে গেছে? সেই রকমই তো দেখলাম। কেন, আপনার কি তাতে অসুবিধে হলো? না, মানে আমি আবার একটু একা থাকতে পছন্দ করেন। হ্যাঁ, তোতলা। অরূপবাবুর মনে পড়ে গেল অষ্টম এডওয়ার্ড অর্থাৎ সিংহাসন ত্যাগ করার ফলে তার পরের ভাই জর্জ ভারী চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ তিনি ছিলেন তোতলা, অথচ তাকেই রাজা হতে হবে, আর হলেই বক্তৃতা দিতে হবে। কুলি মাল নিয়ে গেটের মুখে দাঁড়িয়ে আছে দেখে দুজনে আবার হাঁটতে শুরু করলেন। একেই বলে খ্যাতির বিড়ম্বনা। অরূপবাবু কল্পনা করতে চেষ্টা করলেন, এই তোতলা সাহিত্যিকের সঙ্গে আলাপ করে ঝুনি, পিন্টু, চুমকি, শান্তনু, বাবুন, প্রসেনজিৎ আর নবনীতার মুখের অবস্থা কীরকম হবে। কল্পনায় যেটা দেখলেন সেটা তার মোটেই ভালো লাগলো না। একটা কাজ করবেন? গেটের বাইরে এসে অরূপবাবু প্রশ্ন করলেন, কি, আপনার ছুটিটা ভক্তদের উৎসাহে মাঠে মারা যাবে, এটা ভাবতে ভালোই লাগছে না। আমারও না। আমি বলি কি, আপনি সিভিউতে যাবেন না। তাহলে? সিভিউয়ের খাবার ভালো না। আমি ছিলাম সাগরিকায়, এখন আমার ঘরটা খালি, আপনি সেখানে চলে যান। ও, আর আপনি নিজের নামটা ব্যবহার করবেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনি গোঁফটা কামিয়ে ফেলতে পারেন। এক্ষুনি ওয়েটিং রুমে চলে যান, 10 মিনিটের মামলা।
এটা করলে আপনার নির্ঝঞ্ঝাট ছুটি ভোগ কেউ রুখতে পারবে না। আমি বরং কাল কলকাতায় ফিরে আপনার নামে সিভিউতে একটা টেলিগ্রাম করে জানিয়ে দেব আপনি আসছেন না। প্রায় 20 সেকেন্ড লাগলো অমলেশ মৌলিকের কপাল থেকে দুশ্চিন্তার রেখাগুলো ধীরে ধীরে অদৃশ্য হতে। তারপর তার ঠোঁটের আর চোখের দুপাশে নতুন রেখা দেখা দিল। মৌলিক হাসছেন। আপনাকে যে কি 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 বলে কিচ্ছু বলতে হবে না, আপনি বরং এই বইগুলোতে একটি করে সই দিন। আসুন, এই নিম গাছটার পেছনে কেউ দেখতে পাবে না। গাছের আড়ালে গিয়ে ভক্তের দিকে চেয়ে একটা মোলায়েম হাসি হেসে পকেট থেকে লাল মার্কার কলমটি বার করলেন অমলেশ মৌলিক। প্রাইজ পাবার দিনটি থেকে শুরু করে অনেক কাগজ, অনেক কালি খরচ করে তিনি একটি চমৎকার সই বানিয়েছেন। 5টি বইয়ে 5টি সই। তিনি জানেন যে তার জিভ তোতলালেও কলম তোতলায় না। গল্পটা এখানেই শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন।